আসসালামু আলাইকুম। আমি অষ্টাদশী আপনাদের সামনে উপস্থাপন করছি নীলচিরকুট উপন্যাসের তৃতীয় পর্ব। শক্ত হাতের টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা। চোখে মুখে আতঙ্ক, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল, শরীরটা ভয়ানকভাবে কাঁপছে। নম্রতার ফ্যাকাশে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ মানুষটি আঁতকে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা হিংস্র দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো। শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ, শক্তপোক্ত গড়ন, পুরু ভ্রুজোড়ার নিচে গভীর দুটো চোখ, গায়ে বাদামি রঙের পাতলা শার্ট, হাতা দুটো কনুই পর্যন্ত গুটানো, ডান হাতে ল্যাপটপ। নম্রতা বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল মানুষটির উপর, হাত থেকে ল্যাপটপ ছিনে নিয়ে রেলিংয়ে 2 দফা আছাড় লাগালো। শ্যামকায় মানুষটি বিস্ময়ে হতভম্ব। নম্রতা ল্যাপটপটি নদীতে ছুঁড়ে ফেলতেই সম্বিত ফিরে এলো মানুষটির। খানিকটা ধাতস্থ হয়ে ভয়ানক গমগমে কণ্ঠে বলল, পাগল আপনি? কি করলেন এটা? আপনার কোনো ধারণা আছে আমার কত বড় ক্ষতি করলেন আপনি? ততক্ষণে নম্রতার বন্ধুরা নিচে নেমে এসেছে। নম্রতাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিস্মিত তারা। রঞ্জন আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নমু ঠিক আছিস? কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? নাদিম ক্রুদ্ধ কণ্ঠে বলল, এই শালায় কিছু করছে নাকি তোরে? কখালি এইখানে পুইতা ফেলুম, কি হয়েছে? নাদিম আর রঞ্জনের উঁচু কণ্ঠে আরও কিছু যুবক পেছনে এসে দাঁড়ালো। সামনের দিকে উকি দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল তাদের একজন, এনিথিং রং আরফান? কি হয়েছে রে? রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো। শি ড্যামেজ মাই ল্যাপটপ। মানে? নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ? ভাবতে পারছিস আমার রিসার্চের পুরো ফাইল ছিল ল্যাপটপে। কি? কিন্তু কেন? এই মেয়ে পাগল নাকি আপনি? আপনার কোনো ধারণা আছে কি করেছেন আপনি? এসব পাগল ছাগলকে লঞ্চে উঠতে দেয় কে? নীরা ফুঁসে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না। নমো অযথা হাঙ্গামা করার মেয়েই নয়। আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন। লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের। দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি করেছেন আমার ফ্রেন্ডের সাথে বলুন? 2 দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল নম্রতা। মুহূর্তেই থেমে গেল হট্টগোল। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে। নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল। লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরা, ছোঁয়া। নম্রতা 2 হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদছে। কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে। কি বিষাদময় সে কান্না! আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকে। দ্বিধা নিয়ে প্রশ্ন করল, কি হচ্ছে এসব দোস্ত? কাহিনীটা কি? কাঁদছে কেন এ মেয়ে? আরফান বিপন্ন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? কেবিনে যাচ্ছিলাম, হঠাৎ ইশতিয়াক ধাক্কা দিল। ধাক্কাটা সামলে উঠতে পারিনি। ওনার সাথে শরীরটা একটু লাগতেই দেখি নিচের দিকে ফিরে চিল্লাপাল্লা করছেন। ভাবলাম পড়ে যাচ্ছেন, হাত টেনে সরিয়ে আনতেই নাটক শুরু করলো। উফ, আমার রিসার্চ রিপোর্ট। নীরা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এই নমো, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। কান্নার শ্বাস আটকে আসছে নম্রতার। জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়ল নম্রতা। জড়ানো কণ্ঠে বলল, আমার ডায়েরি। এটুকু বলে গগনবিহারীর চিৎকারে কান্নায় ভেঙে পড়ল নম্রতা। অন্তু কপাল কুঁচকে বলল, কি হয়েছে ডায়েরির? পানিতে ফেলে দিয়েছে এ লোক। আরফান অবাক চোখে বলল, আমি কখন? আরফানের বন্ধু কড়া মেজাজে বলল, ফাজলামো পাইছেন নাকি? একটা ডায়েরির জন্য আপনি গোটা ল্যাপটপ ছুঁড়ে ফেলবেন? ল্যাপটপের দাম জানেন? একটা ল্যাপটপ কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকতে পারে ধারণা আছে? এবার রেগে উঠল নাদিমও, খেকিয়ে উঠে বলল, একটা ডায়েরি মানে কি? আপনার ল্যাপটপ থেকে ওর ডায়েরি কম দামি নয়। ফিল দ্য ইমোশন। রাগে মাথার ভেতরটা দপদপ করছে আরফানের। নাদিমের কথায় রাগটা যেন দপ করে জ্বলে উঠল তার। অত্যন্ত তাচ্ছিল্যের কণ্ঠে বলল, আচ্ছা, আপনাদের কাছে নিজেদের বস্তাপচা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের? এটুকু বলতে অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। সবাইকে অবাক করে দিয়ে হিংস্র বাঘিনীর মতো আরফানের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো নম্রতা। হতভম্ব আরফান 2 পা পিছিয়ে দাঁড়ালো। নম্রতার হাতের আঁচড়ে কবজির উপর দিকটা চামড়া উঠে জ্বলাপোড়া করছে। রঞ্জন 2 হাতে জাপটে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, খবরদার বস্তাপচা আবেগ বলবেন না। আমার ডায়েরি আমার আবেগ নয়, ভালোবাসা। নীরা 2 হাতে মুখ চেপে হতভম্ব চোখে তাকিয়ে আছে। সেই প্রথম নম্রতাকে এমন উদ্ভট আচরণ করতে দেখছে সে। নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেয় অসভ্য আচরণ কি করে করতে পারে? বিশ্বাস হয় না নীরার। কয়েকটা চিঠি আর কয়েকটা বছর কি থেকে কি হয়ে গেল মেয়েটা। রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাঁচ কোলে নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল। যেতে যেতে আরফানের উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আসলে ও একটু ডিপ্রেসড। আরফান জবাব দিল না। আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁজ নিয়ে বলল,
নিজের ডিপ্রেসড গার্লফ্রেন্ডকে সামলায় রাখেন মিয়া। লঞ্চ না তো নাট্যশালা, নাটক শুরু করে দিয়েছে এক একজন আজাইরা। নাদিম খেকিয়ে উঠে বলল, তুই সরি কইলি কেন? নমুর এই অবস্থা না থাকলে শালাকে দেখা দিতাম আজকে। অতঃপর আবারও কথা কাটাকাটি সূত্রপাত হলো। রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নীরাকে নিয়ে তিনতলা নিজেদের কেবিনের দিকে রওনা হলো। কেবিনের পাতাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা, মাথাটা হাঁটুর উপর নোয়ানো। কান্নার দামকে কিছুক্ষণ পরপরেই কেঁপে উঠছে শরীর। কেবিনের দরজায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রঞ্জন, তার পাশে চিন্তিত অন্তু। ছোঁয়া নীরা বিছানার উপর বসে আছে। নাদিম বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখই থমথমে। স্তব্ধ নীরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া। হতাশ কণ্ঠে বলল, কি একটা কাহিনী করে ফেললো নবু। ছি, মানুষ কি ভাবছে? এতটা সিন ক্রিয়েট করার কি প্রয়োজন ছিল? এমন গেয়ে আচরণ কি নমুর সাজে? আমাদের কতটা লো মেন্টালিটির খ্যাত ভাবছে তারা। ছোঁয়ার কথার জবাবে টু শব্দটি করল না কেউ, কেবল কড়া চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে ধমকে উঠল নাদিম, তুই তো জন্মগত খ্যাত মেন্টালিটির মহিলা। বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে। তোরে এই মুহূর্তে লঞ্চ থেকে ছুঁড়ে ফেলতে ইচ্ছা করছে। নদীতে হাবুডুবু খেতে খেতে তোর মেন্টালিটি বিচার করবি, বেয়াদব। নাদিমের কথায় নিভে গেল ছোঁয়া। বেচারি এত দিক ভেবে বলেনি কথাগুলো, কি থেকে কি হয়ে গেল। বিড়বিড় করে বলল, লোকটা তো আর ইচ্ছে করে ডায়েরি ফেলে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গেছে। নমু যে তার ল্যাপটপটাই ফেলে দিল। নাদিম কপাল কুঁচকে বলল, তো যেভাবে ফেলুক, ফেলেছে তো। আর নমুই বা ইচ্ছে করে ফেললো কোথায়? রাগের মাথায় ফেলে দিয়েছে। রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে, অত ধরতে আছে? ওই শালাদের উচিত নমুর পা ধরে মাফ চাওয়া। এদের নামে আমি মামলা করব, মানহানির সাথে ডায়েরিহানির মামলা। এমন একটা পরিস্থিতিতেও নাদিমের কথায় ঠোঁট চেপে হেসে ফেলল সবাই। নাদিম সব সময় এমন, বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ। এমনকি পরীক্ষায় নাম্বার কম পেয়ে বন্ধুদের মন খারাপ হয়ে গেলেও সব দোষ স্যারের। বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিলই, শালার স্যার যদি নাম্বার না দেয় তাহলে বন্ধুদের কি দোষ? এসব স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমল না, তখন সবার মিলিত সিদ্ধান্ত একা ছেড়ে দেওয়া হলো তাকে। পাঁচজনে গিয়ে বসলো বারান্দায়। কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তা নিয়ে চলল তুমুল আলোচনা। আধ ঘন্টা 1 ঘন্টার মাঝে কান্নার বেগ কিছুটা কমে এলো নম্রতার। বাম পায়ে থাকা সাদা পায়েলটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে। পায়েলটাকে খুব যত্ন সহকারে বুকের সাথে চেপে ধরে চোখ বুঝল। দীর্ঘ সময়ের কান্নায় মাথাটা ধপধপ করছে তার। চোখ দুটো ভয়ানক জ্বলছে, সেই সাথে জ্বলছে অবুঝ অবাকা মন। তখন এপ্রিল মাস চলছিল, বাংলায় বসন্ত। ঋতুরাজ সেবার রাজার মতোই দাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে। 16 বসন্ত পেরিয়ে 17তে এসে সুগন্ধি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল নম্রতার জীবন। নম্রতাদের প্রেমালাপনের তখন প্রায় 1.5 বছর চলে। কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলেও দুজনেই জানে ভালোবাসাহীন শব্দগুলোর গভীরতা। ভালোবাসার স্পষ্ট প্রকাশও খুব বেশি দিন চাপা থাকতে পারল না। ওপাশের মানুষটি খামে পুড়ে পাঠালো উথাল পাথাল প্রেম বার্তা। নম্রতার এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল মাত্র। প্রথম পরীক্ষাটা দিয়েই মা বাবাকে ছাইপাশ বুঝিয়ে চলে গিয়েছিল শাহবাগ। ক্লান্ত শরীরে এক ঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চিরপরিচিত বইটি। প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে চিঠিটা খুলেই চমকে উঠেছিল নম্রতা। লজ্জায় লাল হয়েছিল, আবেগে কেঁদে কেটে চোখ ফুলিয়েছিল। অপরিচিত মানুষটার সেই প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে কেঁপে ওঠে নম্রতা। পাগল করা অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি এমন মেশানো ছিল সেই চিঠিতে? নম্রতা জানে না, কিন্তু সেই চিঠি পড়লে আজও রাতে ঘুম হয় না। চিঠির শব্দবাণে আহত হয়ে ঘুমকাতর নম্রতার রাতের ঘুম হারাম হয়। সারাটি রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায়, আবার কখনো লাজুক হাসিতে মত্ত হয়। নম্রতার চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করলো। মুহূর্তে মুখস্থ হয়ে যাওয়া লেখাগুলো চোখের পাতাতনে স্পষ্ট হয়। প্রিয়, চলো একবার প্রেমে পড়ি। অদ্ভুত নীল ব্যথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ। দিন শেষে তুমি একটু কাঁদো, চোখের নিচে ছড়িয়ে পড়া কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই। দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই আমার রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো। আমার বুকে চলা নিত্য দিনকার টানাপোড়েন, চেনা জানা ঝড়গুলো একবারের জন্য হলেও থেমে যাক। তোমার কান্না ভেজা ফোলা চোখে একটিবার আমি ডুবে যাই।
লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়াক। তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ছিন্ন ভিন্ন হই। তোমাকে দেখার আকুতিতে চোখের ঘুমগুলো মুক্তি পাক। তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামুক। চলো শ্যামলতা, আমরা একবার প্রেমে পড়ি। মারাত্মক প্রেমে আহত হয়ে যাই দুজনেই। প্রেমময় ব্যথায় কেঁপে কেঁপে উঠি। ইতি শ্যামলতার ব্যক্তিগত সেই চিঠিতেই প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখেছিল সেই মানুষটি। চিঠির সাথে কষ্টেপে আটকে দিয়েছিল অসম্ভব সুন্দর এক পায়েল। সেই সাথে ছিল কয়েকটি চ্যাপ্টা হয়ে থাকা বেলি ফুল। কি তীব্র সুগন্ধ ছিল সেই বেলি ফুলের। নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সেই চিঠি। পায়েলটা পায়ে জড়িয়ে অযথায় ঘুরে বেরিয়েছে পুরো ঘর জুড়ে। যখনই পায়েলের রিনঝিন শব্দ উঠেছে তখনই মনে হয়েছে সেই মানুষটি হাসছে। নম্রতার পাগলামিতে ঝংকার দিয়ে হেসে উঠছে সে। সারা রাত ছটফট করে পরের দিন সকালেই গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা। গ্রন্থাগারের গেটে বিশাল তালা ঝুলন্ত দেখে মনে পড়ল আজ শুক্রবার, শনিবারে বন্ধ থাকবে গ্রন্থাগার। হতাশ, চঞ্চল, অস্থির নম্রতার পরের দুদিন পড়াশোনার কিছুই হলো না। ইংরেজির দ্বিতীয় পত্রের পরীক্ষাটা সে কোনো রকম না পড়েই সমাধা করলো। দিনরাত শেষে করেই মন মস্তিষ্ক জমাট বেঁধে গেল তার। রবিবার সকালে উঠেই গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। গ্রন্থাগার খুলতেই নীল রঙা খামে নিজের পায়েল পরা পায়ের একটা ফটো রেখে দিল নম্রতা। ধুরু ধুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে সে কি লজ্জা তার, কে জানে পায়ের ছবি দেখে কি ভাববে সে। ছবিটা পাঠানো কি ঠিক হলো? এমন সব দ্বিধামাখা প্রশ্ন নিয়েই কেটে গেল প্রায় একটা সপ্তাহ। অস্থিরতা আর অনিশ্চয়তা নিয়েই একের পর এক পরীক্ষা সমাধা করলো নম্রতা। পুরোপুরি এক সপ্তাহ পর আকাঙ্ক্ষিত চিঠিটি এলো। টকটকে নীল রাঙা দুটো কাগজ ভরে শুধু একটাই লাইন, তোমার পায়ের তিলটা নেশাতুর, ভাবনাতীত সুন্দর। সেই এক লাইন দিয়ে ভর্তি চিঠিটা পেয়ে গলা শুকিয়ে গিয়েছিল নম্রতার। বুকের ভেতর থাকা হৃৎপিণ্ডটা কি দ্রুতই না কাঁপছিল। আজও উপলব্ধি করতে পারে নম্রতা। আজও তার শরীরে ঘাম ছুটে, মুখটা হয় লজ্জায় রক্তিম। তারপর চিঠির উল্টো পাশের লেখা ওই লাইনটা, আমি মারাত্মক প্রেমে আহত, শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য। ইস, মানুষটা কি অসভ্য কথা লিখেছিল সেদিন। প্রতিটি শব্দকে লজ্জার সাগরে জিয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিল নম্রতার সদ্য যৌবনপ্রাপ্ত শরীরে। এই লজ্জাবান কি মারাত্মকভাবেই না বিঁধেছিল নম্রতার প্রেমাহত মনে। নম্রতা শিউরে ওঠে। ডায়েরি হারানোর ব্যথায় ভেতরটা চিনচিন করে ওঠে। এই নিষ্প্রয়োজন জীবনটা নিয়ে কি করবে নম্রতা? সকাল 7টায় লঞ্চ হালুয়াঘাটে এসে পৌঁছালো। কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা নম্রতার ঘুম ভাঙল সবার পর। বন্ধুরা তখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়ে আছে। নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসল। নীরা নিজের আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখল। কপাল কুঁচকে বিজ্ঞদের মতো মুখভঙ্গি করে বলল, জ্বর তো কমই মনে হচ্ছে, হাঁটতে পারবি? নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, রাতে তার জ্বর এসেছিল? নীরা আবারও একই প্রশ্ন করতে মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা। মাথাটা ভার ভার লাগছে, চোখে মুখে পানি ছিটাতে পারলে হয়তো কিছুটা শান্তি লাগতো। চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব। নীরার সহযোগিতায় চোখে মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতেই একটা পেটমোটা ডায়েরি ধরিয়ে দেওয়া হলো হাতে। নম্রতা প্রশ্নমাখা চোখে বন্ধুদের দিকে তাকাতেই নাদিম দাঁত কেলিয়ে বলল, এই ডায়েরিতে মোট 35টা চিঠি আছে দোস্ত। কাল রাত জায়গায় এই চিঠিগুলো লিখছি আমরা। যখনই মন খারাপ হবে বসে বসে পড়বি। আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি? তোর পত্রপ্রেমিক থেকে একটু কম ভালো হলেও ভালোই লিখি। কথাটা বলে থামল নাদিম। নম্রতার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাকারি দিয়ে বলল, শোন, আমার চিঠিগুলোতে দু একটা বানান ভুল হইতে পারে। নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকাতেই ঠোঁট উল্টো করে বলল, আচ্ছা যা, 7-8টা ভুল হইতে পারে, ব্যাপারটা ইগনোর করিস। চিঠি লেখাটাই ফ্যাক্ট, কয়টা বানান ভুল হলো সেটা কিন্তু ফ্যাক্ট না। নম্রতা ঠোঁট চেপে হাসলো। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসলো অন্তু। কৌতুক করে বলল, তোর ফিসফিসানি কথা পুরো লঞ্চের মানুষ শুনছে ভাই। মান সম্মান আর রাখলি না, ঢাবির স্টুডেন্ট হয়ে বাংলা বানান ভুল, আস্তাগফিরুল্লাহ। নাদিম গুজগুজ করে বলল, ধুরবাল, ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি। ইউ শুড প্রোটেস্ট, বুঝলি? এই স্যারেরা কোনো কাজের না, আকামের ঢেকি সব। নাদিমের কথায় ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়ল সবাই। ব্যাগ কাঁধে লঞ্চ থেকে নামার উদ্যোগ করলো।
নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অন্তুর কাঠ ঝাঁকিয়ে বলল, আজ এত মাঞ্জা মারছো মামা, কাহিনী কি তা? কোনো সুন্দরীকে ঘায়েল করতে চায় তোমার মন? হ্যাঁ হ্যাঁ। অন্তু চমৎকার এক হাসি দিয়ে বলল, তোর বোনেরে হেব্বি দেখতে, আমার হাতে তুলে দে, পরের বছরেই মামা ডাকার সুযোগ সুবিধা ফ্রি। নাদিম অন্তুকে লাথি দিয়ে বলল, তুই আসলেই খারাপ শালা হারামখোর। অন্তু হা হা করে হেসে উঠল। শালা ডাকছো কেন শালা? দুলাভাই ডাক। শালা তো ডাকুম আমি, শালা ও শালা, শালা মশাই। অন্তুর কথায় অন্তুকে ধাওয়া করলো নাদিম। ভিড়ের মাঝে ছুটতে ছুটতে বলল, তোরে তো আজ খাইছি। অন্তু নাদিমের কথায় হেসে উঠল। বাকিরা ভিড়ের মাঝে উচ্ছল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল অনেকেই। ছোঁয়া নীরা কিছুটা এগিয়ে যেতেই পেছন থেকে দৌড়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগলো রঞ্জন। নম্রতার হাত থেকে লাগেজটা নিজের হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরল। নম্রতার দিকে তাকিয়ে কপাল কুঁচকালো। কী রে, ক্ষুধা টুধা পাইছে তোর? নম্রতা ম্লান হেসে মাথা নাড়ল। নাদিমের দেওয়া ডায়েরিটির দিকে দৃষ্টি রেখে বুক ভরে শ্বাস নিল। ঠোঁটের হাসি ধরে রেখে বলল, আমি ঠিক আছি দোস্ত, চিন্তা করিস না। রঞ্জন প্রথমেই কিছু বলল না। সামনের ভিড়টা অতিক্রম করার পর মুখ খুলল। ভাগ্যে বিশ্বাস করিস নমু? করি। তাহলে সবটা ভাগ্যের উপর ছেড়ে দে। সব কিছু পিছনেই তো কোনো না কোনো কারণ থাকে। তোর কিশোরী বয়সের প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া, স্মৃতিময় ডায়েরিটা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া, সব কিছুর পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছেন। লাইফে মুভ অন কর। অতীত খামচে ধরে পড়ে থাকলে তো চলে না। অন্য কাউকে সুযোগ দে। সুযোগ না দিলে বুঝবি কি করে? মানিয়ে নিতে পারবি নাকি? পারবি না। নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল। রঞ্জনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো। সূর্যের আলোয় ফর্সা গালে জলের রেখাগুলো চিকচিক করে উঠল। রঞ্জনের পুরুষ মনে ফিসফিসিয়ে বলে উঠল, যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে, সেই নিঃস্ব প্রেমিকের কি কখনো মন হাসে? দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণময় ডাকে ভাবনা কাটল রঞ্জনের। তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা। রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়তেই দৃঢ় কণ্ঠে বলল নম্রতা, জীবনের সব পরিস্থিতিতে যুক্তি খাটে না দোস্ত। অনুভূতির মামলায় যুক্তি বেচারা বড্ড অসহায়। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আমি পারছি না সরে আসতে, আর না পারতে চাইছি, আর না এই বিষয়ে কোনোরূপ ডিসকাশন শুনতে চাইছি। 4টা বছর ধরে এসব কথাই শুনে আসছি আমি, আর কত? একদমে কথাগুলো বলে নিয়েই দ্রুত পা চালালো নম্রতা। রঞ্জন দৌড়ে গিয়ে ওর সঙ্গ নিল। বলল, আচ্ছা বেশ, আলোচনা সমালোচনার দরকার নেই। তুই যেমন আছিস থাক, শুধু হ্যাপি থাক, মন খারাপ করে থাকিস না। আচ্ছা গান শুনবি? নম্রতা ব্রু বাঁকিয়ে তাকালো। সুদর্শন রঞ্জন মন ভুলানো হাসি দিয়ে গলা ছেড়ে সুর টানল। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্য রকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি। তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না, তাই তো তোমার স্বপ্নে বন্ধু আমি আসি না। আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। রঞ্জনের গান শুনে সেখান থেকেই গিটার সুর তুলল নাদিম। উৎপাটং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো, আহা আহা। অন্তু মসৃণ সিটি বাজিয়ে সুন্দর হাসলো। নম্রতা হেসে ফেলে রঞ্জনের ধুমধাম কিল বসালো। হাসি ফুটল নীরা আর ছোঁয়া ঠোঁটেও। রঞ্জনের গান থামলো না। রেস্তোরাঁয় কোনায় একটা টেবিল ঘিরে বসে একের পর এক গান চলতে লাগলো আড্ডায়। নাদিম গিটার আর অন্তু টেবিল বাজিয়ে আড্ডা জমিয়ে তুলল। রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো, কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরা, নম্রতা, ছোঁয়া। রেস্তোরাঁয় থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখলো সোনালি সকালে ফুটে ওঠা একদল উচ্ছল তরুণ তরুণীদের। সকালের নাস্তা এলো ডিম পরোটা আর দই। ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারপাশটা ঘুরে ফিরে দেখলো ওরা। কিছুক্ষণ পা ছড়িয়ে ঘাটে বসে রইল, সমস্বরে গান গাইল। সারাটাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটি প্রাণ। 10টায় লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে পড়লো তাতে। উদ্দেশ্য কুতুবদিয়া। লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই। ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতার আকাশে। সেই সাথে এলো কান্না। এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইল। চিঠির ওপাশে মানুষটির কলার চেপে বলতে ইচ্ছে করলো, কেন করলে তুমি এমন? সত্যি হারালে নাকি ধোঁকা দিলে?
আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছুতে পারলে তুমি? একটুও কষ্ট হলো না? এই উত্তরগুলোর জন্য হলেও নম্রতা তাকে খুঁজতে চায়, অপেক্ষা করতে চায়। এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা হচ্ছে না, কিছুতেই না। তাছাড়া ওই বেয়াদব লোকটিকেও ছাড়বে না নম্রতা। আবার দেখা হলে শক্ত কয়েকটা চড় লাগাবে, ধাক্কা দিয়ে ডায়েরি ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি। এত বড় সাহস! কুতুব দিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হতো। এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা। আজকে রাতটা কাটিয়ে সকালের লঞ্চে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাবে। অন্ধকার আকাশে মেঘ করেছে, ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। চারপাশে উলটপালট হাওয়া। সেই হাওয়ায় উড়ে চলেছে নীরার অস্থির চুল ওড়না। বারান্দায় থামে ঠ্যাস দিয়ে ফোন আলাপ করছে সে, চোখে মুখে চাপা উৎকণ্ঠা। হরিণীর মতো টানাটানি চোখে অল্প বিস্তর দ্বিধা। খানিক দূরে বসে থেকে এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অন্তু। আড্ডায় মশগুল রঞ্জন নাদিম এক পর্যায়ে থেমে গেল। অন্তুর দৃষ্টি অনুসরণ করে সামনে নীরার দিকে তাকালো। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। নাদিম ফট করে বলে ফেলল, এবার ঢাকায় ফিরা তোকে দুইটারে কাজী অফিসে ঢুকাইয়া তালা মাইরা দিমু, খুলতাম না। তোকে এসব পারু দেবদাসের কাহিনী আর ভাল লাগতেছে না। অন্তু কপাল কুচকালো, দৃঢ় কণ্ঠে বলল, ক্যারা দেবদাস? ওর জন্য দেবদাস হওয়া লাগবে? এত বাজে দিন আসে নাই আমার। হ্যাঁ, ওটা তো তোর চোখে দেখলেই বোঝা যায়। দোস্তের দিকে এমন কামুক দৃষ্টিতে তাকাইতে তোর বিবেক বাজে না? অন্তু নিরুত্তাপ কণ্ঠে বলল, প্রথম যখন তাকাইছিলাম তখন তো আর দোস্ত ছিল না, সাধারণ সুন্দরী মেয়ে ছিল। দেখতেই প্রেমে পড়ে গেলাম। আর সেই মেয়েও আমাকে ফ্রেমে বন্দি করার পায়তারা করতে লাগলো। এই মেয়ের যন্ত্রণায় মরে যাব একদিন, দেখিস। রঞ্জন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বুঝিয়ে বললেই পারিস। আর কত বুঝাবো? 3টা বছর ধরে বুঝাচ্ছি। আমি কি দেখতে খুব খারাপ? আমার মধ্যে পছন্দ করার মতো কিচ্ছু নাই? একটা গুণও নাই? কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল অন্তুর, চোখ দুটো হয়তো একটু টলমলো করে উঠল। রঞ্জন অন্তুর কাজ ঝাঁকিয়ে বলল, কি বলিস এগুলা? তুই আর খারাপ দেখতে? মাইয়ারা তাহলে কি দেখা পটে যায় বলতো মামা? ফালতু চিন্তা বাদ দে, নীরা বুঝবে, সময় দে ওরে। নাদিম অসহায় চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল, এল্লাই ভাল লাগে না বাল। নীরুর জায়গায় অন্য কেউ হলে থাপড়া মাইরা ঠিক করে ফেলতাম, কিন্তু নীরু তো আমাগোই দোস্ত। কারে কি কই বলতো? যন্ত্রণার এক শেষ। শালা, তুই প্রেমে পড়ার জন্য আর কোনো মেয়ে পাইলি না? অন্তু ঠোঁটে চাপা হাসি নিয়ে বলল, পাইছিলাম তো তোর বোনেরে, দিলি না ছাকা। নাদিম ওর দিকে তেড়ে এসে বলল, তোর লাগা হুদাই সিম্পাতি আসে। তোরে তো মায়েরা ফেলানো উচিত। তোর বোনের জন্য জান কুরবান শালামশাই। রঞ্জন এবার হুহা করে হেসে উঠে। নাদিমের মুখে তখন রাগের আগুন। ছাইরঙা বিশাল আকাশে রুটির মতো গোলাকার এক চাঁদ। জ্যোৎস্না যেন ঠিকরে পড়েছে। সমুদ্রের হিংস্র ঢেউগুলো গা চিকচিক করে উঠছে উজ্জ্বল জ্যোৎস্নার রূপালী আলোয়। বিশাল ঢেউগুলো শুভ্র ফেনা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বালিময় তীরে। নগ্ন পায়ে অগোছালো পদক্ষেপগুলো জলের তোড়ে মিশিয়ে দিয়ে মহিমান্বিত গর্জনে কাঁপিয়ে তুলছে চারপাশ। অন্ধকার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছগুলো প্রচণ্ড বাতাসে তিরতির করে কাঁপছে। কাঁপছে নম্রতার চুল, ওনার আঁচল। মুগ্ধ চোখ দুটো তাকিয়ে আছে বহু দূরে। বিশাল আকাশ আর সমুদ্র পরম ভালোবাসায় যেখানে মিলেমিশে একাকার হয়েছে, ঠিক সেখানটাতে কি আশ্চর্য সুন্দর এই পৃথিবী! কি আশ্চর্য সুন্দর আকাশ আর সমুদ্রের এই স্বর্গীয় মিলন! নম্রতা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোন আলাপ ব্যস্ত রঞ্জন, চোখে মুখে চাপা তৃপ্তির আভাস। কি করছো? বিচে আছি, বালির ওপর খালি পায়ে হাঁটছি। যখন এই ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই তোমাকে প্রচণ্ড মিস করছি। ওপাশ থেকে নারীকণ্ঠী অভিমানী কণ্ঠে বলল, চাপা, মিস করছো না ছাই? আরে সিরিয়াসলি খুব মিস করছি। এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছে। তুমি জানো তোমার রঞ্জন মিথ্যা বলে না। ওপাশের কণ্ঠস্বর এবার খানিকটা নরম হলো, আবেগী কণ্ঠে বলল, আমিও। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, তোমাকে বললাম সাথে এসো, রাজি হলে না। কি হতো এলে? ওপাশ থেকে মৃদু হাসির শব্দ পাওয়া গেল। মিষ্টি কণ্ঠে বলল, বন্ধুরা মিলে ট্যুরে গিয়েছো, সেখানে গার্লফ্রেন্ডের কি কাজ? সবারই একটা পার্সোনাল স্পেস দরকার। আমি তোমার ভালোবাসি বলে যে তোমাকে সবসময় আমার মাঝেই সীমাবদ্ধ রাখবো তা ঠিক নয়। আমার বাইরেও তোমার একটা জগৎ আছে, বন্ধু মহল আছে। তোমার সাথে কাটানোর সময়গুলোতে যেমন তুমি শুধু আমার থাকো, আমাকেই ভাবো, তেমনি ফ্রেন্ডদের সাথে কাটানোর সময় শুধু এই তুমিটা শুধু ওদের হয়েই থাকো।
থাকা উচিত। আমি সাথে থাকলে তুমি কাকে রেখে কাকে সময় দিতে? রঞ্জন হাসলো। চাঁদের আলোয় ফর্সা মুখটা জ্বলজ্বল করে উঠল। মুগ্ধ কণ্ঠে বলল, তুমি এখন সামনে থাকলে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতাম তোমার গালে। এই জন্যই তোমাকে এত ভালোবাসি পূজা। পরিস্থিতিগুলোকে এত ভালোভাবে বুঝো কীভাবে বলো তো? পূজা লাজুক হেসে বলল, কই বুঝি? তুমি আমার যতটা বুঝো ততটা তো বুঝে উঠতে পারি না। আচ্ছা, তোমার বন্ধুরা নেই পাশে? আরে না, সবকটা নাক ডেকে ঘুমাচ্ছে। বিচে শুধু আমি আর নমু। আর ওর নাকি ঘরে দম আটকে আসছিল। মেয়েটা ঠিকঠাক ঘুমায় বলেও মনে হয় না আমার। কতটা পাগল হলে কিছু চিঠিকে পুঁজি করে বছরের পর বছর অপেক্ষা করা যায় ভাবো। পূজা দুঃখী কণ্ঠে বলল, ও ডায়েরিটার জন্য খুব খারাপ লাগছে আমার। সেদিন সব শোনার পর কি মনে হয়েছিল জানো? কি? আমার কাছে যদি ম্যাজিক থাকতো, চোখের পলকে ডায়েরিটাকে নদী থেকে তুলে হাতে ধরিয়ে দিতাম তার। খুব খুশি হতো না? রঞ্জন শব্দ করে হেসে উঠল। আদুরে কণ্ঠে বলল, পাগলি। আচ্ছা, ওই লোকটাকে কি কোনোভাবে খুঁজে পাওয়া যায় না? আমি কালই পুজো দেব। প্রার্থনা করব নম্রতা যেন খুব শীঘ্রই তার পত্রপ্রেমিককে পেয়ে যায়। ভগবান আমার কথা না রেখে পারবেই না। এই তো শুরু হলো তোমার অন্ধবিশ্বাস। আচ্ছা, তুমি কি নাস্তিক? নাস্তিক কেন হব? তাহলে সবসময় ধর্মের কথায় নাক ছিটকাও কেন? জীবনেও তো মন্দির যেতে দেখলাম না। নাস্তিক না হলেই তোমাদের মন্দির গিয়ে মাথার কুটতে হবে? কি আশ্চর্য! শোনো, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একজন আছেন যিনি আমায় এই পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। কিন্তু পূজা অধৈর্য হয়ে বলল, হয়েছে, আপনার এই যুক্তি বহুত শুনেছি, একদম মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু দয়া করে আমার বাবার সামনে এসব কথা বলো না। আমার বাবা কিন্তু গোঁড়া হিন্দু। তোমার এসব কথায় চেতে যেতে 2 মিনিটও লাগবে না। রঞ্জন প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে নম্রতাকে দেখতে না পেয়ে আঁতকে উঠে বলল, নমুকে আশেপাশে দেখছি না পূজা, আমি তোমাকে পরে কল করি। পূজা বিষয় নিয়ে বলল, সে কি? আচ্ছা ঠিক আছে, খুঁজে পেলে ইনফর্ম করো। আচ্ছা। কথাটা বলে তাড়াহুড়ো করে ফোন কাটলো রঞ্জন। ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকালো। যতদূর চোখ যাচ্ছে জনমানবহীন বালুকাময় তীর। মুহূর্তেই কোথায় চলে গেল মেয়েটা? সমুদ্র তীরে ধরে হাঁটতে হাঁটতে কতদূর পৌঁছে গিয়েছে নিজেও জানে না নম্রতা। শুধু জানে সমুদ্রটাকে টানছে। অদ্ভুত সুন্দরী জলরাশি জ্যোৎস্না স্নান করতে করতে নিবিড়ভাবে হাতছানি দিচ্ছে তাকে। পরনের লাল ওড়না, লম্বা চুলগুলো উচ্ছল কিশোরীর মতো লাফালাফি করছে। শরীর থেকে ছিটকে হাওয়ায় হাওয়ায় মাতোয়ারা হতে চাইছে। নম্রতা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ উদাস দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কয়েক পা এগিয়ে হাঁটু ছুঁই ছুঁই পানিতে গিয়ে দাঁড়ালো। সমুদ্রের শীতল বাতাসে ঝাপটে পড়ছে নম্রতার গায়ে। নম্রতা চোখ বুঝল। বুক ভরে শ্বাস টেনে নিয়ে দুপাশে দুহাত প্রসারিত করল। নম্রতার মোমের মতো ফর্সা মুখটা চাঁদের আলোয় ঝলক দিয়ে উঠল। নম্রতার হঠাৎ করেই মনে হলো সে উড়ছে। বাতাস, চুল, ওড়নার আঁচলের সাথে তার হালকা পাতলা শরীরটাও যেন ভাসছে। চারপাশে সমুদ্ররাজ ভয়ানক গর্জন তুলে হাসছে। নম্রতার চোখের পাতায় ভেসে উঠল সেই আশ্চর্য সুন্দর দিনটি। নম্রতাকে প্রেম নিবেদন করার পরে শুরু হয়েছিল তাদের সুখময় প্রেম। কি সুন্দর ছিল সেই দিনগুলো। নম্রতা একবার খুব আবেগ নিয়ে লিখেছিল, শোনো, আমরা একটা ঘর বাঁধব, ছোট্ট একটা ঘর। ছনের বনের চাল থাকবে, আধ ভাঙা দেয়াল থাকবে। ভাঙা দেয়ালের ফাঁক গেলে এক পশলা জ্যোৎস্না আলো আসবে। ছোট্ট ঘরের এক কোণায় পুরনো এক লণ্ঠন থাকবে, হাতের তৈরি শিকা থাকবে, সেগুলোতে হরেক রকমের রং থাকবে। আর শোনো, পোষা একটা টিয়া থাকবে। আমাদের এই ছোট্ট ঘরে তারও ছোট্ট ঘর থাকবে। তুমি প্রতিদিন গঞ্জে যাবে, আমার জন্য মুঠো ভরা লাল ফিতের আর আলতা আনবে। চাঁদের আলোয় গা ভিজিয়ে নদীর পানি ঝলমলাবে, সেই আলোতে মত্ত হয়ে আমার পায়ে আলতা আঁকবো। বৃষ্টি ভেজা রাতগুলোতে তোমার বুকে সিটিয়ে রাখবে। আর শোনো, যখন ছোট্ট ঘরের পাঁচিল বেয়ে ঝরঝরিয়ে জল গড়াবে, আমরা তখন ছোট পাত্রে মিষ্টি সেই জল গড়াবো। আমাদের আধ ভাঙা এক চৌকি থাকবে, নড়তে নড়তে আনন্দে সে খিলখিলাবে। শক্ত একটা তোশক আর শিমুল তুলার বালিশ থাকবে, সেই বালিশে মাথা রেখেই তোমার আমার মন ভোলাবো। ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল আর ছোট্ট কিছু বাসন থাকবে। ছনের বেড়ায় গুজে রাখা ছোট্ট একটা আরশি থাকবে। মাঝ দুপুরে তপ্ত সময় ফুঁড়ে দিয়ে প্রাণ খুলে গান গাইবে। দুষ্টুমিতে মত্ত হয়ে ভালোবাসায় মাতাল হবে। আমি লজ্জা পাবো, এত এত গাল ফোলাবো। এই শুনছো তুমি? আমরা কিন্তু ছোট্ট একটা ঘর বাঁধবো। ইতি শ্যামলতা। চিঠি লিখে নম্রতার সে কি লজ্জা!
পাঠাবে কি পাঠাবে না সে নিয়ে কত যে দুর্ভাবনা। শেষ পর্যন্ত চিঠিটা পাঠিয়েছিল নম্রতা। দুদিনের মাথায় কাঙ্ক্ষিত উত্তরও পেয়েছিল। নীল কাগজের পরিবর্তে সাদা কাগজের জমিনে লাল আলতা দিয়ে লেখা হয়েছিল সেই উত্তর। চিঠির উপর পেঁচানো হয়েছিল লাল ফিতা। লাল আলতায় গুটি গুটি অক্ষরে লিখেছিল, শ্যামলতা, তুমি কি জানো তুমি আমায় আজকাল বড্ড জ্বালাচ্ছ। আমি ঠিকঠাক পড়তে পারছি না, হুটহাট মন জুড়ে বর্ষা হয়ে ঝরে পড়ছ। সেদিন কি হয়েছিল জানো? গভীর রাতে আমি পড়ছি, ঘড়িতে 1টা কি 2টো বাজে। হঠাৎ দরজায় কড়া নেড়ে ঘুম ঘুম চোখে ডাকাডাকি করছে নিদ্রা। আমি বিস্ময় নিয়ে দরজা খুলতে সে বলল, ভাইয়া তোর কি অসুখ করেছে? কখন থেকে পড়ার মতো সুর করে বলছিস শ্যামলতা শ্যামলতা, কাহিনী কি? ওর কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। তুমি ভাবতে পারছো আমি নাকি আধ ঘন্টা যাবৎ পড়ার বদলে শ্যামলতা শ্যামলতা বলে জপ করছি, অথচ আমি নিজেই জানি না। তারপর আবারও এক কাণ্ড ঘটালাম। কাল তোমার চিঠিটা পেয়ে ইচ্ছে জাগলো তোমার পায়ে আলতা আর চুলে লাল ফিতা জড়াবো, কিন্তু আমাদের এই অসম দূরত্বের প্রেমে সে এক প্রকার অসম্ভবই বলা চলে। কিন্তু মন বাবাজি সম্ভব অসম্ভবের ব্যাখ্যা শুনতে নারাজ। তাই সিদ্ধান্ত নিলাম আলতার রঙে চিঠি লিখব, সাথে থাকবে লাল ফিতে। এই আলতা জোগাড় করতে কত পেরেশানি করতে হয়েছে জানো? নিদ্রার যন্ত্রণায় ধরা খেয়ে গিয়েছি বাসায়। ছেলে পকেটে আলতা আর লাল ফিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মায়ের জন্য এ যেন এক ভয়ানক কাণ্ড। বাসায় হুলস্থুল বাদিয়ে মান সম্মান শেষ। কি লজ্জায় পড়তে হয়েছিল বুঝতে পারছো? দুদিন ধরে সবাই কেমন সন্দেহের চোখে তাকাচ্ছে। আমি তাকাতেই মিটমিট করে হাসছে। তুমি আমার কি ভীষণ সর্বনাশ করলে বলো তো? এই সর্বনাশটা কি করে ঢাকবো আমি? আচ্ছা শ্যামলতা, এই সর্বনাশ ঢাকার পরিবর্তে সমান তালে আরও কিছু সর্বনাশ করে ফেললে কেমন হয়? শ্যামলতার সর্বনাশের দায় নিয়ে সর্বনাশার সর্বগ্রাসী হওয়ার মতো প্রাপ্তি কি আর কিছুতে আছে? বিশেষ দ্রষ্টব্য, আলতা আর ফিতা কি তোমার পছন্দ হয়েছে? তোমার বাকি চাওয়াগুলো না হয় দেখা হলেই পূরণ করব। ইতি, শ্যামলতার ব্যক্তিগত সে। চিঠির কথাগুলো মনে পড়তেই নম্রতার ফর্সা গালে লাল আভা ফুটল। পর মুহূর্তে খিলখিল করে হেসে উঠল নম্রতা। সমুদ্রের গর্জনে চাপা পড়ে গেল সেই উজ্জ্বল হাসির শব্দ। ঠিক তখনই ডান হাতের বাহু ধরে হ্যাচকা টান দিয়ে সরিয়ে আনা হলো তাকে। বিস্মিত পুরুষালী কণ্ঠে বলে উঠল, পাগল নাকি আপনি? তীরে লাল চিহ্ন পড়েছে দেখছেন না? এখন ভাটার সময়, ঢেউয়ের টানে চোখের নিমেষেই হারিয়ে যেতে পারতেন। এ অসময়ে কেউ পানিতে নামে? নম্রতা চোখ তুলে তাকালো। কালো রঙের টি শার্ট গায়ে সুঠাম দেখে এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে। চোখে মোটা ফ্রেমের চশমা। চাঁদের আলোয় চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবুও চিনে ফেলল নম্রতা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ব্রু কুঁচকে তাকালো। সামনে দাঁড়ানো মানুষটাও বোধহয় খানিক চমকালো। কপাল কুঁচকে বলল, ও শিট, আপনি লঞ্চের ওই পাগল মেয়েটা না? নম্রতা যেন আরেকটু জ্বলে উঠল এবার। তেরে এসে বলল, আমাকে দেখে পাগল মনে হয়? আরফান ভারী অবাক হয়ে বলল, মনে হয় মানে? আপনি তো 110% শিওর যে আপনি পুরো দস্তর পাগল। নম্রতা ডায়েরি হারানোর জ্বালাটা আবারও তীব্র রূপ ধারণ করলো। আরফানের দিকে তেড়ে যেতেই দুপা পিছিয়ে গেল আরফান। এমন সময় দূর থেকে দৌড়ে এলো 3টি ছেলে। নম্রতার কাছাকাছি এসে হাঁটুতে ভর করে জোরে জোরে নিঃশ্বাস নিল। নাদিম কোমরে হাত রেখে হাঁপাতে লাগলো। গর্জে উঠে বলল, এই হারামি, তোরে আজকে সমুদ্রের পানি খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলবো আমি। শালি, তোরে খুঁজতে গিয়া জীবন শেষ। রঞ্জন তো ভয় দেখাইছিল বাল। উফ, মাইয়া মানেই যন্ত্রণা। নাদিম থামতেই আরফানের পেছনে এসে দাঁড়ালো একটি লোক। ফর্সাটে গোলগাল মুখ, চোখে মুখে জ্ঞানী জ্ঞানী ভাব, ফর্সা চামড়ার লাল টকটকে ঠোঁট। লোকটি হালকা ঝুঁকে নম্রতাকে নিরীক্ষণ করে বলল, আরফান, কি হয়েছে দোস্ত, এভাবে ছুটে এলি যে? বন্ধুর কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়লো আরফান। বিরক্ত কণ্ঠে বলল, আর বলিস না, দুদিন যাবৎ এক পাগলকে বাঁচাতে গিয়ে বারবার মান সম্মান খোয়াতে হচ্ছে আমার। মানে বুঝলাম না। এই ভাটার সময় হাঁটু পানিতে দাঁড়িয়ে সমুদ্র বিলাস করছিলেন এই রমণী। আমি ভালো বুঝে বাঁচাতে এলাম, সে উল্টো আমার উপরে অখুশি। সাচ আ ফুলিশ গার্ল। নম্রতা আবারও তেরে গিয়ে বলল, খবরদার আজে বাজে কথা বলবেন না। আমার অত বড় একটা ক্ষতি করে এখন মহৎ সাজতে এসেছেন। আরফান দুপা পিছিয়ে গিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, দেখ নিশাত, কেমন অসভ্য মেয়ে। কার্টেসি বলতে কিছু নেই। আমার ল্যাপটপ ওভাবে ফেলে দিয়েও বিন্দুমাত্র অনুতাপ নেই। ইচ্ছে করছে। নিশাত হুহা করে হেসে উঠল।
আরফানের কাজ জাকিয়ে তাকে শান্ত হতে বলল। নাদিম উসখুস করে বলল, নমু বাদ দে বোন, ঝগড়া টগড়া করে লাভ নেই। এই ভাই খুব একটা মিশা বলে নাই, তোর মাথায় এল্লা উল্লা সিট দেখা দিতাছে। এই রাইতে কেউ একলা একলা এত দূর আহে, তারপরও পানিতে নামে? নম্রতার চোখ মুখ লাল করে নাদিমের দিকে তাকালো। রঞ্জন এক পা এগিয়ে গিয়ে আরফানকে উদ্দেশ্য করে বলল, সৌভাগ্যবশত আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, আর দুর্ভাগ্যবশত আবারও এমন একটা সিন ক্রিয়েট হলো। সরি ভাইয়া, আসলে নমু একটু ডিপ্রেসড। আরফান কিছু বলার আগে পাশ থেকে নিশাদ হাত বাড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে, সুন্দরী মেয়েদের টুকটাক ভুল মাফ করা যায়। আমি নিশাদ আহমেদ নীরব, বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার, আর ও হলো ডক্টর আরফান আলম। বন্ধুদের সাথে ট্যুরে এসেছি। আর আপনারা? রঞ্জন ডান হাতটা বাড়িয়ে দিয়ে মৃদু হাসলো, বলল, আমি রঞ্জন চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজি 3rd সেমিস্টারে পড়াশোনা করছি। ওরা আমার বন্ধু নাদিম হোসেন, অন্তু তালুকদার আর নম্রতা মাহমুদ। আমরাও ট্যুরে এসেছি। নিশাদ বিনয়ী হাসে দিয়ে বলল, তোমরা তো তাহলে আমাদের থেকে বেশ কয়েক বছরের জুনিয়র হবে, অলমোস্ট 7-8 বছর, তাই না আরফান? আরফান ভদ্রতার হাসি দিয়ে মাথা নাড়ালো। দুপক্ষের পরিচিতি পর্ব শেষ হতেই বিদায় নিয়ে যার যার হোটেলে রওনা হলো। হোটেল পথে ফিরতে ফিরতে হঠাৎই প্রশ্ন করলো নাদিম, ওই লেকচারারটাকে তুই চিনিস নমু? নম্রতা অবাক হয়ে বলল, কোন লেকচারার? আরে একটু আগে কথা হলো না, নিষাদ না বিষাদ কি কইল? নম্রতা আরেক দফা অবাক হয়ে বলল, আমি ওই ব্যাটাকে চিনব কেন? নাদিম কপাল কুঁচকে বলল, তাহলে ওই পোলায় তোরে চিনে কেমনে? নাদিমের কথায় 3 জোড়া চোখ তার উপরে এসে নিবদ্ধ হলো। রঞ্জন চোখ ছোট ছোট করে বলল, ওই বেটায় নমুকে চিনে? তোরে কে বলল? ফেরার সময় স্পষ্ট শুনলাম এই লেকচারারের আরফান ভাইকে বলছিল, রাগিস না দোস্ত, ছেড়ে দে, মেয়েটা আমার পরিচিত। নাদিমের কথায় 3 জনেই অবাক চোখে একে অপর দিকে তাকালো। নম্রতার কপালে ভেসে উঠল চিন্তার ভাঁজ। দুপুরের খাবার শেষ করে নম্রতাদের ঘরে আড্ডা বসিয়েছে বন্ধুরা। বাইরে মুষলধারার বৃষ্টি, পরিষ্কার কাচের জানালায় জমে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর। সেই সুরে মাতোয়ারা হয়ে প্রলয়ঙ্করী নৃত্যে মত্ত হয়েছে ঝাউ গাছের সারি আর নারকেল গাছের বহর। কাল শেষ রাতের দিকেও 3 নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই, কিন্তু দুপুরের দিকে হঠাৎই কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ। শুরু হলো ভয়ানক বর্ষণ। সমুদ্র সৈকতে জারি করা হলো 7 নম্বর বিপদ সংকেত। দুপুরের পরপরেই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা। রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলাস। বৃষ্টিকন্যার এহেন ন্যাকামতে টিকিটগুলোর সাথে সাথে ধরাবাঁধা সময়টাও ভেস্তে গেল। নম্রতা নীরা কফি হাতে বিছানায় হেডবোর্ডে ঠ্যাস দিয়ে বসে আছে। নাদিম বিছানার উপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। একটু পরপর হাতে থাকা গিটারে টুংটাং আওয়াজ তুলছে। ডান পাশে ধবধবে সাদা সোফায় বসে আছে রঞ্জন, এক হাতে কফি কাপ, অন্য হাতে ফোন। অন্তু কার্পেটের উপর পা গুটিয়ে বসেছে, কোলের উপর ল্যাপটপ, কোলের পাশেই ধোয়া ওঠা কফি কাপ। ছোঁয়া এসে বসেছে বিছানার এক কোনায়, চশমাটা নাকের ডগায় এসে ঠেকেছে, ভারী কম্বল জড়ানো। ছোঁয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো, কপাল কুঁচকে বলল, আচ্ছা ওই লোকটা নমুর ওই পত্রপ্রেমিক হতে পারে না? আই মিন কোইন্সিডেন্সলি পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে, এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না? ছোঁয়ার বোকা কণ্ঠে বলা কথায় 5 জোড়া চোখ তার উপর এসে নিবদ্ধ হলো। প্রতি জোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায়। ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল, আমতা আমতা করে বলল, সরি, আসলে নমু সেদিন বলছিল লোকটির নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটির কথা বলছিস, কি যেন নাম, নীরব, নিষাদ, হোয়াটএভার, সেই নামটাও এন দিয়েই শুরু। তিনি ভার্সিটির লেকচারার, দ্যাটস মিন ব্রাইট স্টুডেন্ট। নমুর ভাষ্যের মতে নমুর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণনাটা মিলে যায়, ওই হিসেবে ভুল করেই বলে ফেলেছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং, সরি। কেউ কোনো জবাব দিল না, আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপর হঠাৎই শটান করে উঠে বসলো নাদিম। অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট আর থিঙ্কিং, এভাবে তো ভাইবা দেখি নাই। ছোঁয়া উল্টে পড়তে পড়তে সামলে নিল।
নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসল। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি ফিরে ভ্রু নাচাল। কৌতুক মাখা কণ্ঠে বলল, কী রে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্স? কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিল, ফিলটিল পাসনি কিছু? নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা নাকি যে সে পাশে দাঁড়ালেই লাইলির মতো ফিলটিল চলে আসবে? আমি তাকে কখনোই দেখিনি, পাশে দাঁড়াইনি, কাছে যাইনি, তার বাহ্যিক কিছুই জানা নেই আমার। জানার মধ্যে জানি শুধু মন, তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগ হয়ে ওঠেনি কখনো। নাদিম মাত্রাতিরিক্ত বিরক্ত হয়ে বলল, ছাতার মাথা প্রেম করো তোমরা, এই যুগে এসে এমন রঙিলা প্রেমের কাহিনী দ্বিতীয়টি দেখার সৌভাগ্য কারো হয়েছে বলে আমার মনে হয় না। নম্রতা প্রত্যুত্তর কিছু বলল না, উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল জানালার বাইরের দিকটায়। সাদা সাদা বৃষ্টির ফোঁটায় ঝাপসা হয়ে এসেছে প্রকৃতি, সমুদ্রের উচ্ছ্বাসটা হয়ে উঠেছে লাগামহীন পাগলা ঘোড়া। অন্তু ল্যাপটপটা পাশে রেখে হাত পা ছড়িয়ে বসলো, ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, নিষাদ নামক লোকটি যদি নম্রতার প্রেমিক হয়ে থাকে তাহলে বেটা চূড়ান্ত ধুরুন্তর। সে নিশ্চয়ই লুকিয়ে চুরিয়ে নমুকে দেখেছে, হয়তো ফলোও করেছে। নীরা কপাল কুঁচকে বলল, লোকটা যদি নমুকে দেখেই থাকে তাহলে এই 3-4 বছর যোগাযোগ রাখার চেষ্টা করলো না কেন? স্ট্রেঞ্জ। নাদিম আবারও বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। গিটারে একটু বিরহী টোন বাজিয়ে নিয়ে বলল, সবচেয়ে বড় কথা, এই দুইটা আবালের ব্রেকআপ কেমনে হইল? ওই বলদ, তোকে ব্রেকআপ কেমনে হইল রে? ব্রেকআপ হয়নি। নাদিম সরু চোখে তাকালো, আরেক দফা উঠে বসে বিস্মিত কণ্ঠে বলল, হয়নি? নম্রতা সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলল, দুই দিকে মাথা নেড়ে জানালো, না, হয়নি। নাদিম মাথা ঝাঁকাতে ঝাঁকাতে আবারও বিছানায় গা এলালো, চোখ মুখ বিকৃত করে বলল, একেই বলে পীড়িত। ছোঁয়া অত্যন্ত ঘৃণাভরা চাহনি দিয়ে বলল, ভাষার কি ছিরি, ছি। অন্তু অধৈর্য কণ্ঠে বলল, তাহলে তোদের সম্পর্কের সমাপ্তি কোথায়? সমাপ্তি শব্দটা উচ্চারণ করেই উদাস ভঙ্গিতে বসে রইল নম্রতা। তারপর ধীর কণ্ঠে বলল, সমাপ্তি তো হয়নি কখনো। এভাবে কি সমাপ্তি হয়? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলছিল তখন। এদিকে দেখা করার জন্য মাতোয়ারা হয়ে উঠেছিল সে, সেই সাথে মাতোয়ারা হয়ে উঠেছিলাম আমিও। আমাদের দেখা হবে, কথা হবে, সম্পর্কটা নতুন এক রূপে পাবে, এসব আলোচনা হয়েছিল সপ্তাহের পর সপ্তাহ। দুজনেই দুজনের জন্য বিরাট এক সারপ্রাইজ হিসেবে অপেক্ষা করছিলাম। সিদ্ধান্ত হয়েছিল ধাবিতে ভর্তি পরীক্ষা শেষ হলে দেখা করার দিন তারিখ ঠিক করব আমরা। রবীন্দ্র সরোবরেই দেখা হবে আমাদের। আমার পরনে থাকবে লাল পেড়ে সাদা শাড়ি আর ওর গায়ে নীল পাঞ্জাবি, হাতে থাকবে বেলি ফুলের মালা। সেই মালা নিজ হাতে বানাবে সে, নিজ হাতেই পরিয়ে দেবে আমার খোপায়। খুশিতে আত্মহারা আমরা অপেক্ষায় প্রহর গুনছিলাম। কবে ভর্তি পরীক্ষা শেষ হবে, কবে? এক সময় ভর্তি পরীক্ষা শেষ হলো। আমি তাকে চিঠি দিলাম, কিন্তু চিঠির জবাব এলো না। 1 দিন 2 দিন করে সপ্তাহ পেরোলো, মাস পেরোলো, আজ 3টা বছর পেরিয়ে গেল, চিঠির জবাব এলো না। এটুকু বলে থেমে গেল নম্রতা। ঘরময় ঘুরে বেড়াতে লাগলো 6টি মানুষের দীর্ঘশ্বাস। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর প্রশ্ন করল রঞ্জন, আমি একটা বিষয় বুঝতে পারছি না, তোদের চিঠি দেওয়া নেওয়াটা এত সময় চললো কি করে? লাইব্রেরিতে তো অনেক মানুষ যায়, অন্য কারো হাতে কেন পড়লো না চিঠিটা? তাছাড়া বই পরিষ্কার করতে গিয়েও কি বইয়ের জায়গায় পরিবর্তন হতো না? সেই সব চিঠি কারো চোখে পড়তো না? ব্যাপারটা কেমন সিনেমেটিক। নম্রতা ম্লান হাসলো, সোজা হয়ে বসে বেশ উৎসাহ নিয়ে বলল, তুই বোধহয় গ্রন্থাগারের বর্তমান অবস্থা জানিস না রঞ্জন। গ্রন্থাগারের বই এখন হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ পড়ে না বললেই চলে। সবাই গ্রন্থাগারে বসে নিজেদের নোটবুক, গাইড বুক মুখস্থ করে চাকরি বা পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। পড়াশোনার জন্য গ্রন্থাগারের পরিবেশ অতিরিক্ত ভালো বললেই গ্রন্থাগারে এত ভিড়। সাহিত্য চর্চার জন্য নয়। তার উপর দর্শনের ওই পেটমোটা বই কে পড়বে? আমার ভাগ্য সুপ্রসন্ন ছিল বলেই হয়তো চিঠিটা তার হাতে পৌঁছেছিল, নয়তো চিঠি বাবাজি সেখানে ইতিহাস হয়ে যেত। তাছাড়া গ্রন্থাগারে প্রত্যেক ক্যাটাগরির আলাদা আলাদা শেলফ থাকে। আমাদের চিরপরিচিত বইটা মাঝে মাঝে স্থান পরিবর্তন করলেও ঘুরে ফিরে ওই একই শেলফের মাঝেই ঘোরাফেরা করত। খুঁজে পেতে খুব বেগ পেতে হতো না। রঞ্জন ঠোঁট উল্টে বলল, বাপরে। ছোঁয়া হঠাৎই আর্তনাদ করে বলে উঠল, পরশু যে আমাদের সিটি আছে, মনে আছে তোদের? এই বৃষ্টিতে ফিরবো কিভাবে আমরা? প্রিপারেশনও তো একদম নেই। নাদিম দায়সারা কণ্ঠে বলল,
সিটির কথা আপাতত ভুলে যা, আজ আবহাওয়া ঠিক হবে বলে মনে হচ্ছে না, আর কাল বিকেলে আগে আমরা বাসায় উঠছি বলেও মনে হচ্ছে না। ছোঁয়া চোখ বড় বড় করে বলল, মানে কিন্তু কেন? রঞ্জন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, ওই বেটা কোন হোটেলে উঠেছে জানি না, আশেপাশের কোনো হোটেলে ওঠার সম্ভাবনাই বেশি। কাল সারাদিন হোটেলে হতে ঘুরে বেটাকে খুঁজে বের করব, রহস্যোদ্ধার করব, তারপর বিকেলের গাড়ি ধরে ঢাকা। পড়াশোনায় অতিরিক্ত সিরিয়াস ছোঁয়া বিস্ফোরিত চোখে তাকালো। নাদিম গিটারে রোমান্টিক টুন বাজিয়ে বেসুরে কণ্ঠে তাল মেলালো। ছোঁয়ার রাগ তখন সপ্তম আকাশে। নাদিমকে জাস্ট সহ্য হচ্ছে না তার, এমন বেয়ারা ছেলে সে দ্বিতীয়টি দেখেনি। রঞ্জন ফোন হাতে বেরিয়ে যেতে যেতে বলল, এই ভেজা ভেজা আবহাওয়ায় আমার রেজিস্ট্রি ছাড়া বউটাকে ভীষণ মনে পড়ছে। আমি প্রেম করতে যাচ্ছি, খবরদার ডিস্টার্ব করবি না। রঞ্জনের পিছু পিছু গিটার হাতে উঠে গেল নাদিমও। ছোঁয়া হতাশ কণ্ঠে বলল, ইয়া মাবুদ, সিটির কি হবে তাহলে? অন্তু একগাল হেসে বলল, এত বেশি পকপক করিস কেন বলতো? সিটি নিয়ে টেনশন করিস না, স্যারকে ম্যানেজ করে নেব কোনোভাবে। পানিশমেন্ট হিসেবে এক্সট্রা অ্যাসাইনমেন্ট করতে দিতে পারে, তাতেই বাকি। লাইব্রেরি তো আছে, সবাই মিলে কমপ্লিট করে ফটোকপি করে নিব, কাহিনী খতম। অন্তু যত তাড়াতাড়ি খতম করে ফেললো তত তাড়াতাড়ি খতম হলো না ব্যাপারটা। ছোঁয়ার গলায় মাছের কাঁটার মতো আটকে রইল। কিছুক্ষণ পরপর পরীক্ষার চিন্তায় ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়তে লাগলো। সবচেয়ে বড় কথা, বাবা মাকে কি অজুহাত দিবে সে? ছোঁয়ার মাথা ঘুরছে। এই লম্পট বন্ধু বান্ধবের চক্করে তার ছোট্ট বোকা বোকা মনটা প্রায় ঘোরাঘুরি করে। কখনো কখনো ভয়ে জ্ঞানও হারায়, তবুও বন্ধুদের ছাড়া যায় না। আর না তাদের থেকে গড়পড়তার পাতাটুকু পাওয়া যায়। নম্রতা সেই কখন থেকে নিশ্চুপ বসে আছে, শরীরটা মৃদু কাঁপছেও, গাজরে জর্জর বোধ হচ্ছে। সত্যি কি ওই লোকটা সে? আর যদি এমনটাই হয়ে থাকে তাহলে তাকে কি করে চিনে? আর যদি চিনেও থাকে তাহলে এত লুকোচুরি কিসের? এমন অপরিচিতর মতো ব্যবহারই বা কেন? আর কেনই বা এই হারিয়ে যাওয়ার খেলা? কষ্ট হয় না আর? নম্রতা আর ভাবতে পারে না। নিঃশ্বাস আটকে বন্ধ হয়ে আসে, সরাসরি ঝিমঝিম করে আসে। আচ্ছা, সে কি মারা যাচ্ছে? ভয়ানক কালমৃত্যু কি আষ্টপৃষ্টে জড়িয়ে ধরছে তাকে? না, তার তো মরে গেলে চলবে না। ওই মানুষটির মুখ থেকে প্রতিটি প্রশ্নের উত্তর না শুনে মরণের কথাটাও যে ভাবা যায় না, কিছুতেই না। পরের দিন সকালের খাবার শেষ করে নিশাদকে খুঁজতে বেরিয়ে পড়ল সবাই। আকাশে তখন উজ্জ্বল সূর্য, আগের দিনের বৃষ্টির দাপটে চারপাশটা ঝকঝক করছে। আকাশও পরিষ্কার, গাছের পাতাগুলোও হয়ে উঠেছে স্বচ্ছ সুন্দর। 10টা নাগাদ বেরিয়ে 2-3টা হোটেলে চক্কর কেটে দুপুর 2টোর দিকে নিশাদের সন্ধান পেল তারা। রিসেপশনিস্টকে জিজ্ঞেস করতেই বিনীত কণ্ঠে উত্তর দিল, নিশাদ আহমেদ নীরব নামক লোকটি আজ সকালেই চেক আউট করেছেন। কথাটা শুনেই মাথায় বাজ পড়ল তাদের। যোগাযোগের জন্য নাম্বার চাইতে উত্তর এলো, সরি, কারো নাম্বার দেওয়াটা হোটেলের নিয়ম বহির্ভূত। রিসেপশনিস্ট মেয়েকে ইনিয়ে বিনিয়ে উচ্চ মাপের প্রশংসা করেও নম্বর পাওয়া গেল না। নাদিম রাগ করে বিড়বিড়িয়ে করে বলল, বালের রুলস, থাকুনের হোটেল এত কিসের রুলস? ন্যাকামোর এক শেষ। এই নর্তকীগো দিনরাত চড়ানো উচিত, বেদ্যপ। ব্যর্থ প্রতিপন্ন নম্রতার আশেপাশে হোটেল থেকে দুপুরে খাবার খেয়ে 4টার দিকে গাড়িতে উঠল। ঢাকায় ফিরতে ফিরতে হলো গভীর রাত। নীরা নম্রতা পড়ল বিপাকে, এত রাতে হলে ঢুকতে দেবে না। রঞ্জন নাদিমের জন্য সমস্যা না হলেও নীরা নম্রতা থাকবে কোথায়? এদিকে ছোঁয়ার অবস্থাও বেকাহিল। বাবা মা প্রচণ্ড ক্ষেপে আছে তার। মেয়ে যে বাজে বন্ধুদের সাথে মিশে রসাতলে যাচ্ছে তা উপলব্ধি করতে পেরে উভয় চিন্তিত এবং ক্ষুব্ধ। সেই ক্ষুব্ধ বাবা মায়ের সামনে দিয়ে এত রাতে বন্ধু বান্ধব নিয়ে ঘরে ওঠা আর ছাদ থেকে লাফ দেওয়া দুটোই সমান। বাকি রইল অন্তু। এত রাতে 3জন মেয়ে বন্ধু নিয়ে বাসায় উঠলে তার মা যে পিঠে কয়টা ঝাড়ু ভাঙবে তারও কোনো ইয়াত্তা নেই। এখন যাবে তো যাবে কোথায়? টেনশনে 6জনেরই মাথায় হাত। এত রাতে 6জন তরুণ তরুণী মিলে রাস্তায় বসে থাকাও যায় না, পুলিশের ভয়। অবশেষে সমস্যার সমাধান হিসেবে আবির্ভূত হলো পূজা। পরিস্থিতি সামলানোর অসাধারণ ক্ষমতা নিয়ে জন্মেছে মেয়ে। নম্রতাদের পরিস্থিতিটাও চট করেই সামলে নিল। বাসায় কিছু একটা বুঝিয়ে রঞ্জনের 3 বান্ধবীকে রাত কাটানোর জায়গা করে দিল নিজস্ব শোবার ঘরে। রাত বলতে তখন 1-2 ঘন্টা বাকি। ফ্রেশ হয়ে ঘুমোতে যেতে যেতে পূর্ব আকাশের লাল রং ফুটে উঠেছে। সারাদিনের ক্লান্তি বিছানায় যেতেই ডানা মেলল। চোখে ভর করলো রাজ্যের ঘুম। সেই ঘুম যখন ছুটল তখন বেলা হয়েছে প্রচুর। ঘড়িতে 9টা কি 10টা বাজে। তাদের উঠে বসতে দেখে অস্থির ভঙ্গিতে বলে উঠল পূজা, তোমরা উঠেছ? ঠাকুর রক্ষা করলো তবে। রঞ্জন ফোন দিতে দিতে অস্থির করে ফেলেছে। তোমাদের নাকি 10:30টায় সিটি আছে। ক্লাস টেস্টের কথা শুনতে স্প্রিংয়ের মতো উঠে দাঁড়ালো নম্রতার ছোঁয়া। নীরাকে লাথি গুঁতো দিয়েও
তুলে তাড়াহুড়ো করে ফ্রেশ হলো। পূজা তাদের খাবারটা শোবার ঘরের টেবিলে রাখতে রাখতে বলল, রঞ্জন আর নাদিম নিচে সিএনজি নিয়ে অপেক্ষা করছে, তোমরা খাবে কখন? 10টা 15 বাজে। নম্রতার খাওয়া দাওয়া আর হলো না। খাবার ফেলে রেখেই দৌড়ে নিচে নামলো তারা। ওদের দেখেই গালির বহর ছুটলো নাদিমের মুখে। কোন আলালের ঘরে দুলাল হয়েছে যে 10টা পর্যন্ত ঘুমানো লাগে? এইসব মেয়েকে বঙ্গোপসাগরে বিসর্জন দেওয়া উচিত। এদের যন্ত্রণা এদের জামাইরা বাসর রাতে হার্ট অ্যাটাক করবে, যুব সমাজ ধ্বংস হবে, এরা সর্বনাশা, ঝঞ্ঝাটময় মেয়ে, ইত্যাদি ইত্যাদি শুনে 40 মিনিটের রাস্তা 1 ঘন্টায় অতিক্রম করলো তারা। অফিস টাইম, রাস্তায় প্রচণ্ড জ্যাম। সিএনজি ছেড়ে নিজেদের ডিপার্টমেন্ট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টার পরীক্ষার 45 মিনিট শেষ। অন্তুকে ডিপার্টমেন্টের সামনে মাঠে বসে ঘাস চিবোতে দেখা গেল। ক্লান্ত বন্ধুদের ছুটে আসতে দেখেই চমৎকার হাসি উপহার দিল সে। মুখের সামনে আঙ্গুল মেলে দিয়ে বলল, 8 নম্বর পানিশমেন্টের জন্য তৈরি হও মামা, স্যারের কাছে টাইম চাইবা আর পানিশমেন্ট খাইবা। রঞ্জন ব্রুকুচকে বলল, শালা তুই পরীক্ষা না দিয়ে এখানে বসে আছিস কেন? অন্তু হাত ঝেড়ে উঠে দাঁড়ালো, একগাল হেসে বলল, একা পরীক্ষা দিয়ে মজা আছে নাকি মামা? পরীক্ষা পানিশমেন্ট সব বন্ধুদের নিয়ে করতে হয়, পরীক্ষা তো হলোই না, তার থেকে বরং পানিশমেন্টটাই খাওয়া যাক। এই চশমারে দিয়ে অ্যাসাইনমেন্ট করাবো সব। সবার মুখেই হাসি ফুটে উঠল। পরীক্ষার চিন্তা মুহূর্তেই মাথা থেকে উড়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ালো তারা। অত্যন্ত ইনোসেন্ট মুখে 101টা বাহানাও শোনালো। শক্ত স্যার গললেন না। 6 জনকে আলাদা পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়ার সাথে সাথেই এই 3 বছরের 8 নম্বর পানিশমেন্টটাই দিয়ে দিলেন। টপিক মেন্টাল সিকনেস। হাসপাতালের ডাক্তাররা প্রতিদিন গড়ে কতজন মানসিক অসুস্থতার শিকার রোগীর সাথে ডিল করেন তার এক সাধারণ জরিপ। নম্রতাদের কাজ হলো দুজন দুজন করে গ্রুপ তৈরি করে মোট 6 জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করা এবং এই বিষয়ে তাদের মতামত জেনে অ্যাসাইনমেন্ট তৈরি করা। স্যার ভীষণ উৎসাহ নিয়ে তাদের 6 জনকে 3টি দলে ভাগ করে দিলেন। কে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করবে তার নাম ঠিকানাও ধরিয়ে দিলেন হাতে। স্যারের রুম থেকে বেরিয়ে এসে ক্লান্ত কণ্ঠে বলে উঠল ছোঁয়া, এটা কিন্তু স্যারের কাজ ছিল, স্যার সবসময় আমাদের ব্ল্যাকমেল করে নিজের কাজ আদায় করে নেয়। নাদিম এই প্রথম ছোঁয়ার কথার সাথে সম্মতি জ্ঞাপন করলো। বিরস মুখে বলল, এই ফাউলটা অতি শীঘ্রই টাক হবে দেখিস, শালার আবার সুন্দর একটা বউ আছে। আমি বুঝি না এই খচ্চর বেড়ারে কি দেখে বিয়ে করলো এই সুন্দরী, তার থেকে আমাকে বিয়ে করলেও পারতো, আমি না করতাম না। ব্যাটারে বদদোয়া, বউ ভাগ বহালার। নাদিমের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করে উচ্ছল কণ্ঠে বলে উঠল অন্তু, নমু দোস্ত তোর তো ফাটবে রে। নম্রতা কপাল কুঁচকে বলল, মানে? তাকে দেওয়ার নাম দুটোর মধ্যে একটা ডক্টর আরফান আলমের নাম। নম্রতা নীরা বিষয়টা ধরতে না পেরে বিস্ময় নিয়ে বলল, তো? নাদিম হুহা করে হেসে উঠে বলল, চিন্তাছ না মামা, এটা কোনো সাধারণ আরফান না বোন, এটা লঞ্চের ধাক্কা আরফান। নাদিমের কথায় বিস্মিত চোখ বড় বড় হয়ে গেল নম্রতার। নীরার সাথে দৃষ্টি বিনিময় হতেই আক্রোশ নিয়ে বলল, তুই একা যা, আমি যাব না। নীরা অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুদের ঠোঁটে তখন চাপা হাসির রেখা।